এইচএসসি 28 ব্যাচের জন্য আমরা যে ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস বা ফ্রি ক্লাসগুলো নিচ্ছিলাম, তার আজকে সপ্তম লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ভেক্টরের ক্রস গুণন নিয়ে পড়ব। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে বলি যে আজ আমরা একটা পুরো চ্যাপ্টার আমরা তোমাদেরকে কভার করে দিব বুঝলাম। আজকে তার সপ্তম লেকচার, যেখানে আমরা পড়বো ভেক্টরের ক্রস গুণন। তো আমাদের যে ক্লাস শুরুতে সবাই একটু সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা একটু সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবে। সাউন্ড, ছবি সবকিছু, ভিডিও সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবে। ওকে, লাইভ শুরু হলো এবং ওকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা দেখি একটু। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি। আমরা আজকে পড়বো ভেক্টরের ক্রস গুণন। ভেক্টরের ক্রস গুণন, এর আগের দিন আমরা ভেক্টরের ডট গুণন করছিলাম, আজকে ক্রস গুণন নিয়ে পড়বো। প্রথমে আসি, আমরা যদি বলি ক্রস গুণনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে দুটা ভেক্টর থাকবে। এই ভেক্টর দুটাকে আমরা যখন কি করব, দুইটা ভেক্টরকে আমরা যখন ক্রস গুণন করতে যাব, তখন ক্রস গুণফলটা একটা ভেক্টর রাশি আসবে। মানে ক্রস গুণন করার পরে যে রাশিটা আসবে সেটা একটা কি আসবে, ভেক্টর আসবে। সো আমরা যদি বলি এখান থেকে এই বরাবর এটা হচ্ছে এ ভেক্টর, এবং এখান থেকে এই বরাবর এটা হচ্ছে বি ভেক্টর। এ এবং বি এই ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। মধ্যবর্তী কোণ হচ্ছে কি, থিটা। সো আমি যদি এখন এই দুইটা ভেক্টরের ক্রস গুণন যদি আমরা বের করতে চাই, এ ক্রস বি সমান যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কি করব, প্রথমে প্রথম ভেক্টরের মান দিব, দ্বিতীয় ভেক্টরের মান দিব, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা দিলাম। দেখো প্রথম ভেক্টরের মান, সো এটা একটা মান, দ্বিতীয় ভেক্টরের মান এটাও একটা মান, এবং এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন এটাও মান। সো আমরা বলতে পারবো এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে শুধুমাত্র কি বোঝাবে, মান বোঝায়। কিন্তু আমরা তো বলছি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করার পরে যেটা আসবে সেটা ভেক্টর রাশি আসবে। সো এই মানের সাথে এই দিক যেটা আছে, মানের সাথে আমাকে কি করতে হবে, দিককে গুণ করে দিতে হবে। দিক বলতে এখানে আমরা ইটা ক্যাপকে বোঝাচ্ছি। সো এই যে ইটা ক্যাপ যেটা আছে, ইটা ক্যাপ হচ্ছে কি বোঝায়, একক ভেক্টর। ইটা ক্যাপটা হচ্ছে কি, একক ভেক্টর, যেটা কি করে, দিক প্রদান করে। মানে মান এবং দিককে আমরা গুণ করে রাখলে এখান থেকে যে জিনিসটা আসবে a ক্রস b, সেটা ভেক্টর রাশি আসবে। সো এখানে এই যে মান ইনটু দিক, a ক্রস b ইকুয়াল ab sin থিটা, এটা মান বোঝায়, আর ইটাটা হচ্ছে দিক বোঝায়। সো এটা দিয়ে আমরা কি বলবো, এটা একটা ভেক্টর রাশি হবে। এটা একটা কি হবে, ভেক্টর রাশি। সো এখান থেকে যদি আমরা a ক্রস b এর মান বের করতে চাই, a ক্রস b এর যদি মান বের করতে চাই, তাহলে আমরা বলবো কি, a b sin থিটা, a b sin থিটা। এটা হচ্ছে এই যে ক্রস গুণনের জন্য মান নির্দেশ করে। কি নির্দেশ করে, a ক্রস b ইকুয়াল a b sin থিটা। এটা দিয়ে আমরা শুধুমাত্র মান নির্ণয় করব। আর দিক কিভাবে বের করব, দ্যাট মিন্স এটা হচ্ছে মান বের করছি। আর দিক কিভাবে বের করব, দিক হচ্ছে এটা নির্ণয় করব আমরা ডান হাতি স্ক্রু নিয়মের মাধ্যমে। ডান হাতের স্ক্রু নিয়মের মাধ্যমে, সেটা কি একটু আমি ভেঙে বলি। আমি যদি এখন এই ডান হাতে স্ক্রু নিয়মটা যদি চিন্তা করি, a ক্রস b এর দিক যদি আমি বের করতে চাই, প্রথমে বলি এই যে আমার ডান হাতের a এবং b এর ছেদবিন্দুতে ডান হাত রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে তাকে আমরা কি করব, নিয়ে যাব। এই যে এটা b, এটা তাহলে a থেকে b এর দিকে তারে ঘোরাবো, a থেকে b এর দিকে। সো এটা এই দিক বরাবর যাবে, a থেকে b এর দিকে। এভাবে ঘোরালে এই বৃদ্ধাঙ্গুলির দিকটাই হচ্ছে a ক্রস b এর দিক বোঝাবে। সো a থেকে b, এই যে বৃদ্ধাঙ্গুলির দিকটা হচ্ছে a ক্রস b এর দিক নির্দেশ করবে। সো a থেকে b এর দিকে যেটা আছে এটাই হচ্ছে দিক নির্দেশ করে। এটার দিক কোন দিকে, এই যে পৃষ্ঠ থেকে উপরের দিকে। দ্যাট মিন্স এটাকে আমরা বলবো পৃষ্ঠ থেকে উপরের দিকে। তার মানে এটা কোন দিকে ঘুরতেছে, দেখো এন্টি ক্লকওয়াইজ। এই যে এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরে,
এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তখন এটাকে আমরা বলি কি উপরের দিকে যাব। তো উপরের দিকে কোনো তীর চিহ্ন যদি উঠে তখন ওই যে সরু অঞ্চলটা, সরু অংশটা দেখা যায়। সরু বলতে ওই যে তোমার এই তীর চিহ্নটা দেখা যায়। সো এটাকে আমরা, এটার দিক বলতে আমরা ডট দিয়ে বুঝাতে পারি। আবার যদি আমরা এভাবে বলি বি ক্রস এ, বি ক্রস এ যদি আমরা চিন্তা করি, দেখো এখানে বি থেকে এর দিকে, এই যে বি থেকে এর দিকে, বি প্রথম ভেক্টর, এ হচ্ছে দ্বিতীয় ভেক্টর। সো বি থেকে এর দিকে যদি আমি বুঝি তাহলে এটার দিক হচ্ছে কোন দিকে? ভিতরের দিকে। তো ভিতরের দিকে বলতে এই যে এভাবে, এভাবে বি থেকে এর দিকে। সো আমরা এটা হচ্ছে কি বুঝাই? ক্লকওয়াইজ বুঝাই। এটাকে কি বুঝি? ক্লকওয়াইজ বুঝি। ঠিক আছে? ক্লকওয়াইজ যখন যাবে তখন এটা হচ্ছে কি, এটা ক্লকওয়াইজ যখন যাবে এটা ভিতরের দিকে, ভিতরের দিকে যখন তীর, কোন একটা তীর ঢুকে তখন তার পশ্চাৎ অংশ দেখা যায়। তো একটা তীরের পশ্চাৎ অংশ হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে এই রকম করে পাওয়া যায় আর কি। তার মানে এই যে ক্রস চিহ্ন এটা দেখা যায়, এটা দেখা যায়। সো এটাকে ক্রস, ক্রস বলতে এটাকে হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এটার জন্য আমরা বলছি ডট, শুধু ডট। আর যখন ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে তখন সেটার জন্য পাচ্ছি কি আমরা? ক্রস। সো বি ক্রসে এটা হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে ক্রস দিয়ে আমরা ভিতরের দিকে বুঝাবো আর ডট দিয়ে আমরা বাইরের দিকে বুঝাবো। দ্যাট মিন্স অ্যাক্রস বি, এই অ্যাক্রস বি হচ্ছে, অ্যাক্রস বি যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে আসলে এ ও বি, বি এ ও বি যে তলে আছে, যে তলে আছে তার লম্বভাবে, তার লম্বভাবে, তার লম্বভাবে, লম্বভাবে যে কোনো একটি ভেক্টর, যে কোনো একটি ভেক্টর, ওই একটি ভেক্টরটাকে, একটি ভেক্টরটা হচ্ছে a ক্রস b। তার মানে এই a ক্রস b, a ক্রস bটা হচ্ছে হয় এই a এবং b যে তলে আছে তার সাথে লম্বভাবে উপরের দিকে, না হয় লম্বভাবে নিচের দিকে। দ্যাট মিন্স এটা হচ্ছে এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে a ক্রস b এর দিক, অথবা অথবা এটা হচ্ছে এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে নিচের দিকে। সো আমরা কি লিখতে পারি, কি বলতে পারি? এটা হচ্ছে উপরের দিকে, এই যে ইটার দিকটা উপরে, আর এটা হচ্ছে তোমার কোন দিকে? ভিতরের দিকে। সো আমি যদি এখন বলি উপরের দিকে যেটা, এটাকে যদি পজিটিভ বলি তাহলে নিচের দিকেরটাকে কি দিতে হবে? নেগেটিভ দিতে হবে। সো আমরা যখন কোন একটা একক ভেক্টর নির্ণয় করতে যাব, একক ভেক্টর আমরা কি লিখব? a ক্রস b, a ক্রস b ডিভাইডেড বাই এই যে a b sin থিটাকে নিচে পাঠিয়ে দাও, a b sin থিটা এটাকে নিচে পাঠিয়ে দিছি। এখন এই যে এখানে a ক্রস b যেটা আছে না, a ক্রস b সেটা হচ্ছে উপরে, আর a b sin থিটাকে আমরা বলি কি a ক্রস b এর মান নির্দেশ করে। সো এই যে এখানে একটা উপরে, উপরে একটা উপরের দিকে আর একটা ভিতরের দিকে, সো এর আগে আমরা কি দিতে পারি? প্লাস মাইনাস দিতে পারি। এটা দিয়ে আমরা একক ভেক্টর, লম্বভাবে লম্ব দিকে একক ভেক্টর, একক ভেক্টর অথবা দিক আমরা নির্ণয় করতে পারি। দিক অথবা একক ভেক্টর আমরা নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে? সো আমরা এখান থেকে কি কি শিখছি আবার একটু রিভিউ দিচ্ছি। প্রথমে বলছি a এবং b দুইটা ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্ট যদি আমি বের করতে চাই, প্রথমে a ভেক্টরের মান b ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের sin থিটা এটা মান বুঝাবে, আর ইটা ক্যাপ যেটা আছে এটা হচ্ছে দিক বুঝাবে। সো আমি যদি a ক্রস b এর মান চাই সেক্ষেত্রে a b sin থিটা আসবে, আর a ক্রস b এর দিক যদি চাই ইটা ক্যাপ, সেটার জন্য ডান হাতি স্ক্রু নিয়মের মাধ্যমে আমরা কি করব? স্ক্রু নিয়মের মাধ্যমে দিকটা নির্ণয় করব। সো এই দিক বা একক ভেক্টর যদি আমি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দিক যদি আমি নির্ণয় করি সেটা ডান হাতি স্ক্রু নিয়মটা কিরকম? যখন a থেকে b, a প্রথম ভেক্টর, b দ্বিতীয় ভেক্টর, a থেকে b এর দিকে যখন ঘোরাবো তার দিক হচ্ছে বাইরের দিকে, বাইরের দিকে লম্বভাবে বাইরের দিকে। আর b ক্রস a যখন দেখবো তখন লম্বভাবে ভিতরের দিকে। ঠিক আছে? তো ভিতরের দিকে আমরা ক্রস দিয়ে বলছি যেটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যেটা সেটা হচ্ছে বাইরের দিকে বলছি। a ক্রস b এর দিক হচ্ছে বাইরের দিক আর b ক্রস a এর দিক হচ্ছে ভিতরের দিক। ঠিক আছে? তো একটা ডট আর একটা ক্রস। আর যখন দিক বা একক ভেক্টর আমরা বের করতে যাব তখন কি করব? এই যে a ক্রস b কে উপরে রাখবো, a ক্রস b এর মানটাকে আমরা কোথায় দিব? নিচে দিব। ফাইনালি করে আমরা একক ভেক্টর বা দিক নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে এই যে কি করছি আমরা, আমরা এখানে a ক্রস b এর মান বের করছি সেটা হচ্ছে a b sin থিটা,
আর দিকটা হচ্ছে লম্বভাবে হয় ভিতরে, না হয় উপরের দিকে। তো এখন আসি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি করব, আমরা ক্রস গুণন করব। সো প্রথমে আমি এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর এবং এখান থেকে এই বরাবর আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর দেখালাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কি বলো, এটা হচ্ছে ওয়াই অক্ষ ধরলাম। আর এখান থেকে এই বরাবর এটা হচ্ছে জেড অক্ষ। এই জেড অক্ষ বরাবর জেড অক্ষটা আসলে এদিক বরাবর, বাট আমরা এদিকে দেখাইছি। হ্যাঁ, সো যেহেতু এদিকে আঁকা যাচ্ছে না, সো এক্স এক্সিস বরাবর একক ভেক্টর আমরা নিব হচ্ছে কি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমার কি জে ক্যাপ, এবং জেড এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আমার কি কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি বলি আই ক্রস আই, আই ক্রস আই, দুইটা আই একক ভেক্টর, এক্স এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি আমি করতে চাই, প্রথম ভেক্টরের মান 1, কেন, কারণ আই একক ভেক্টর কাকে বলবো, যার মান একক, সো এটার মান হচ্ছে 1, আবার ইনটু এটার মান হচ্ছে 1, এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, আই প্রথমটা যেদিকে আই দ্বিতীয়টাও সেদিকে, সো তার মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন 0 ডিগ্রি, ইনটু দিক হচ্ছে ইটা ক্যাপ। সো আমরা যদি বলি সাইন 0 ডিগ্রির মান 0, সো এটা হচ্ছে একটা নাল ভেক্টর। আবার বলছি, প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন 0 ডিগ্রি ইনটু ইটা। সো এখানে যেহেতু 0 আসছে, মান 0 হলে সেটাকে নাল ভেক্টর বলবো। আচ্ছা, আবার একই ভাবে অনুরূপ ভাবে জে ক্রস জে ইকুয়াল যদি বের করতে চাই, তাহলে কি পাবো, 1 ইনটু 1 ইনটু তাও সাইন 0 ডিগ্রি। কেন, কারণ প্রথম ওয়াই এক্সিস বরাবর জে ক্যাপ, দ্বিতীয় ওয়াই এক্সিস বরাবর সেটাও কি জে ক্যাপ, সো এখানে ইটা ক্যাপ। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন 0 ডিগ্রির মান আবারও কি দিব 0। সেক্ষেত্রে একইভাবে কে ক্রস কে, এটাও তো জেড এক্সিস বরাবর একক ভেক্টর, তার মানটাও কি হবে 0। তার মানে একই জাতীয় দুইটা একক ভেক্টর, একই জাতীয়, হ্যাঁ, দুটি একক ভেক্টর, দুটি একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টরের ক্রস গুণন, ক্রস গুণন, ক্রস গুণন কি হবে, সবসময় নাল ভেক্টর হবে, শূন্য ভেক্টর হয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা শিখে গেলাম। এবার আসি, যদি আমাকে এবার এটা একই জাতীয়, বাট যদি এরকম হয় আই ক্রস জে সমান কি হবে, আই ক্রস জে সমান কি হবে, প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন 90 ডিগ্রি। কেন, কারণ আই এবং জে এর মধ্যবর্তী কোণ যেটা আছে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, সো সাইন 90 ডিগ্রি এটার মান, আর দিক হচ্ছে ইটা ক্যাপ। সো আমরা এখানে সাইন 90 এর মান যদি 1 হয়, এই যে 1 ইনটু ইটা ক্যাপ, সো এখানে বলো 1 মানে ভেক্টর যেটা আমি পাবো সেই ভেক্টরটা হচ্ছে, ভেক্টরের মান হচ্ছে এক একক, সো তার দিক আছে এক একক যদি হয় তাহলে সে অবশ্যই একক ভেক্টর। একক ভেক্টর কোনটা হবে বলি, আই থেকে জে, আমি ডান হাত দিলাম, ডান হাতের আই থেকে প্রথম ভেক্টর আই, দ্বিতীয় ভেক্টর জে, আই থেকে জে এর দিকে যদি ঘুরাই এটা উপরের দিকে, তো উপরের দিকে যদি হয় সেটা জেড এক্সিস বরাবর, একক ভেক্টর কে কে, সো এইখানে আমি পাবো কে কে। আবার যদি এরকম হয় জে ক্রস আই সমান যদি আমি বের করতে চাই, জে থেকে আই এর দিকে, জে থেকে আই এর দিকে, সো আমি প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন 90 ডিগ্রি ইনটু কি দিব ইটা, সো এখান থেকে আমি 1 ইনটু কি পাবো, ইটা পাবো। এখন আমি যদি তোমাকে বলি যে এখানে যদি আমরা এভাবে বলি, আমরা যদি এরকম বলি, খেয়াল করি যে ক্রস আই, এটা যদি আমরা করি, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, মানে আই জে থেকে আই এর দিকে, এই জে থেকে আই এর দিকে যদি ঘোরাই তাহলে এটা ভিতরের দিকে, তো উপরের দিকে যদি জেড এক্সিস হয় তাহলে ভিতরের দিকে কি হবে জেড প্রাইম, তার মানে এই উপরের দিকে কে হলে ভিতরের দিকে মাইনাস কে ক্যাপ হবে, হবে। ওকে ফাইন, সো আমরা এখানে কি পাইলাম, আই ক্রস জে ইকুয়াল কি আসবে, জে ক্রস আই যেটা আছে না সেটা, এটা ইকুয়াল এটা হবে না, কেন, কারণ এখানে অবশ্যই একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। কেন, কারণ আই ক্রস জে সমান হচ্ছে জেড এক্সিস বরাবর,
আর জে ক্রস আই সমান হচ্ছে মাইনাস জেড এক্সিস বরাবর। সো এরা দুজন যদি সমান হয়, সমান হইতে গেলে অবশ্যই আগে একটা কি দিতে হবে, দিক বিপরীত দিতে হবে। সো একই ভাবে এটা কিন্তু মনে রাখতে গেলে এই যে যেমন আমরা যদি আই আই জে ক্রস কে যদি আমি করতে চাই তাহলে আমি কি পাবো, তৃতীয়টা পাবো, আই ক্যাপ পাবো। আবার কে ক্রস আই যদি আমি একই ভাবে করতে চাই কে আই, তাহলে কি পাবো, জে ক্যাপ পাবো, জে ক্যাপ পাবো। সো আমি এখান থেকে আসলে এই যে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এরকম করে যদি আমি সিকোয়েন্স মেনটেন করতে চাই, আই জে গুণ করলে তৃতীয়টা পাবো, জে কে ক্রস গুণন করলে তৃতীয়টা পাবো, কে আই জে আবার তৃতীয়টা পাবো। তার মানে এই দিক বরাবর ঘুরলে, এই যে এদিক বরাবর ঘুরলে ধনাত্মক, বাট উল্টা দিকে ঘুরলে, উল্টা দিকে যদি আমি ঘুরি, উল্টা দিকে যদি আমরা ঘুরি, এই যে উল্টা দিকে যদি আমরা ঘুরি, উল্টা দিকে যদি আমরা ঘুরি, এখন তো ক্লকওয়াইজ ঘুরছি পজিটিভ, এই যে আগে পজিটিভ আছে, বাট আমি যদি এন্টি ক্লকওয়াইজ করি, এন্টি ক্লকওয়াইজ যদি আমরা ঘুরি, তখন কিন্তু কি দিতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস দিতে হবে। খেয়াল করো, যেমন এই যে এটা করছি আমরা, জে ক্রস কে সমান আই, কিন্তু কে ক্রস জে করলে মাইনাস আই হবে। আবার আই ক্রস কে করলে তাও কি হবে বলো, মাইনাস জে, এরকম হবে। সো আমরা শুধু এটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলেই হবে, আই জে কে এখান থেকে এটা গুণ হলে তৃতীয়টা আনসার, এটা গুণ হলে তৃতীয়টা আনসার, এটা গুণ হলে তৃতীয়টা আনসার, বাট উল্টা গুণলে তখন কিন্তু কি হবে, মাইনাস দিতে হবে, তৃতীয়টা আনসার হবে বাট মাইনাস আসবে। সো আমরা কি বুঝলাম, একই ধরনের একক ভেক্টরকে ক্রস গুণন করলে নাল ভেক্টর হয়, আর ভিন্ন জাতীয় দুইটা একক ভেক্টরকে ক্রস গুণন করলে কি হবে, তৃতীয়টা রেজাল্ট হবে। বাট ক্লকওয়াইজ গুনলে আই ক্রস জে, আই জে করলে কে, আবার জে আই উল্টা করলে এন্টি ক্লকওয়াইজ গেলে মাইনাস দিতে হবে। শুধু এতটুকু, এই জিনিসটা মনে থাকলে সবগুলো মনে থাকবে। ওকে, এবার এই কনসেপ্টের উপর বেস করে, এটার উপর বেস করে কিন্তু অনেকগুলো এমসিকিউ তুমি পাবো। যেমন আমরা যে শীটটা দিচ্ছি অফলাইনে, সেই শীটের মধ্যে প্র্যাকটিসের মধ্যে এই টাইপের কি কি এমসিকিউ পরীক্ষা আসছে, একদম 25, 24, 23 বোর্ডে যে রকম প্রশ্ন আসছে, এডমিশনে যে রকম প্রশ্ন আসছে, এগুলো সবগুলোই ওখানে আমরা কি করছি, কভার করছি। সো এই বেসিকটা জানলে ওই এমসিকিউ গুলো সবগুলোই তুমি আনসার করতে পারবে। এবার আসে উপাংশ সহ দুটি ভেক্টরের ক্রস গুণ। একটা ভেক্টর আছে, ধরলাম আমরা এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এবার আসো বি ভেক্টর যেটা আছে, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এগুলা হচ্ছে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস বরাবর তিনটে উপাংশওয়ালা দুটা ভেক্টর নিছি। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, প্রত্যেকটাতেই তিনটে উপাংশ আছে। সো আমি যখন এখন এ ক্রস বি করতে যাব, এ ক্রস বি যখন করতে যাব, তাহলে এখানে আমি পাবো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আবার বি ভেক্টর যেটা আমি পাইছি bx i cap প্লাস by j cap প্লাস bz cap। এখন এই ভেক্টর দুটাকে যদি আমি ক্রস গুণন করতে চাই, প্রথমে আমরা কি কাজ করব, প্রথমে আমরা করব এটা দিয়ে পুরাটারে গুণ করব প্লাস এটা দিয়ে পুরাটারে গুণ করব প্লাস এটা দিয়ে পুরাটারে গুণ করব। তার মানে হইতেছে যে এটা দিয়ে তিনটা পাবো, এটা দিয়ে তিনটা পাবো, এটা দিয়ে তিনটা পাবো, টোটাল 9টা অংশ আমি পাবো। সেখানে এবার আই ক্রস আই আছে, জে ক্রস জে থাকবে, কে ক্রস কে থাকবে, আবার আই ক্রস জে থাকবে, আই ক্রস কে থাকবে, আবার এভাবে যেগুলো থাকবে আমরা একটু আগেই তো পড়ছি যে এখানে আই ক্রস আই ইকুয়াল 0, জে ক্রস জে ইকুয়াল 0, কে ক্রস কে ইকুয়াল 0, এই জিনিসগুলো যদি ওখানে পুট করে দিই এবং আই ক্রস জে করার পরে যদি কে পাওয়া যায়, কেটাও যদি বসে ক্যালকুলেশন করলে আমরা এখানে একটা রেজাল্ট পাবো, এখানে একটা রেজাল্ট পাবো যেটা আই ক্যাপ কমন থাকবে, তারপর দুইটা সহগের গুণ থাকবে মাইনাস, আর দুইটা সহগের গুণ থাকবে, আই ক্যাপ তো কমন আছে, এরকম পাবো। তো এটা আমি সেটির মধ্যে করে দিচ্ছি, বিশাল এক জিনিস। কিন্তু আমরা যখন এই জিনিসটাকে করতে যাব তখন ওই ফাইনাল যে রেজাল্টটা পাই সেটাকে আমরা
ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে যে নির্ণায়কটা আমরা করছি, নির্ণায়কের কনসেপ্ট ইউজ করে খুব শর্টকাটে করে ফেলা যাবে। কিরকম? আই জে কে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, হ্যাঁ, তারপর প্রথম ভেক্টরের সহগগুলো বসাবো, এ এক্স এ এক্স এ ওয়াই এ জেড। এবার আসো বি এক্স বি ওয়াই বি জেড। কি করছি? প্রথম ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ একক ভেক্টর দিছি, দ্বিতীয় ভেক্টরের সহগগুলো লিখছি, তৃতীয় প্রথম ভেক্টরের সহগগুলো লিখছি, দ্বিতীয় ভেক্টরের সহগগুলো লিখছি। এবার কি কাজ করব ভালো করে বুঝবে, এটা বুঝবে সবগুলো ম্যাথ ক্রস গুণনের বেশিরভাগ ম্যাথগুলো পাওয়া যাবে। দেখো প্রথমে আই ক্যাপকে আমরা কমন নিব, নেওয়ার পরে কলাম বাদ আই ক্যাপ নিছি, আই ক্যাপ বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে এটা গুণ, প্রথমে এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই এ জেড বি ওয়াই, এরকম পাইছি। আবার আসো মাইনাস জে ক্যাপ কমন নিছি, মাইনাস জে ক্যাপ নিছি, প্রথমে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, অনুরাশি সহগুণকের ক্ষেত্রে মাইনাস জে ক্যাপকে যখন নিলাম কলাম বাদ সারি বাদ, তাহলে কি করব আমরা? এক্স বি জেড, এটা বাদ গেছে এটা বাদ গেছে, এক্স বি জেড এক্স এক্স বি জেড মাইনাস কি লিখবো বলো? এ জেড বি এক্স, এরকম করে পাচ্ছি। আবার প্লাস কে ক্যাপকে যখন আমরা নিব তখন কি করব? কে ক্যাপ প্লাস কে ক্যাপকে নিছি, তো প্লাস কে ক্যাপকে নিলে আমাদের এখানে কি আছে? এই যে কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ। সো আগেরটার মতো করে আমরা কলাম এবং সারি বাদ দিয়ে দিছি, এ এক্স বি ওয়াই এ এক্স বি ওয়াই মাইনাস কি লিখবো? এ ওয়াই বি এক্স, এরকম পাইছি। সো এখান থেকে একটা সহগ গুণ এবং বিয়োগ করার পরে অমুক আই ক্যাপ পাবো, এখান থেকে একটা ক্যালকুলেশন করার পরে তমুক জে ক্যাপ পাবো, এবং এখান থেকে ক্যালকুলেশন করার পরে সমুক কে ক্যাপ পাবো। সো এখান থেকে যে রাশিটা আসবে না সেটা ভেক্টর রাশি আসবে। কিন্তু আমি তোমাকে এখানে দুইভাবে বলছি, এখন দুইভাবে কথা বলছি। একটা বলছি অ্যাক্রস বি করার পরে, অ্যাক্রস বি যদি আমি নরমালি করি, এটা দিয়ে পুরোটার গুণ এটা দিয়ে পুরোটা এটা দিয়ে পুরোটার গুণ, তখনও এই চেহারা পাওয়া যাবে, তখনও কিন্তু কি পাওয়া যাবে? এই চেহারাটা পাওয়া যাবে, এই চেহারাটা পাওয়া যাবে, এই চেহারাটা এখানে পাওয়া যাবে। হ্যাঁ, মানে তবে একটু অনেক বিশাল হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো কিন্তু এই পদ্ধতিতে করলে, এই পদ্ধতিতে যদি আমরা করি আর কি, এই পদ্ধতিতে করলে আমাদেরকে কি করতে হবে না, যে এত কিছু কাজ করতে হবে না, জাস্ট আই ক্যাপ নিব কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, মাইনাস জে ক্যাপকে নিব কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, আবার প্লাস কে ক্যাপকে নিব কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ। সো এখান থেকে একটা ভেক্টর রাশি পাবো। তো এই প্যাটার্নটাকে ইউজ করে অনেকগুলো ক্রস গুণনের ম্যাথ আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, যদি বুঝে থাকো তাইলে আমরা এর পরের কনসেপ্টে একটু যাই। তোমরা অবশ্যই এই ক্লাস কিন্তু শেয়ার করে দিবে, ঠিক আছে? ক্লাস শেয়ার করে দিবে এবং মেনশন করে দিবে। যদি শেয়ার এবং মেনশন করো তাহলে তোমাদের জন্য থাকবে জার্সি, এই যে জার্সি সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর জন্য জার্সি থাকবে, তারপরে হচ্ছে এই যে জার্সি থাকবে তোমাদের জন্য। তো বেশি বেশি মেনশন করে দাও, শেয়ার করে দাও, ঠিক আছে? দেখি একটু, হ্যাঁ তোমরা তো করছো অলরেডি। ওকে, চলো এবার আমরা যাই। বলছে কি ওই কনসেপ্টটা ইউজ করে আমরা এখান থেকে এই ম্যাথটা একটু করব। বলছে এ ভেক্টর ইকুয়াল এত, বি ভেক্টর ইকুয়াল এত, এ ও বি যে তলে অবস্থিত তার লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তার লম্ব দিকে একটা কি বের করতে হবে? একক ভেক্টর নির্ণয় করতে হবে। আচ্ছা, আগে আমরা লম্ব দিকে ভেক্টর বের করি। লম্ব দিকে ভেক্টর হচ্ছে এ এবং বি যে তলে আছে তার লম্ব দিকে ভেক্টর হচ্ছে এ ক্রস বি। এ ক্রস বি ইকুয়াল আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আমরা লিখছি। লিখার পরে আমরা যে কাজটা করব, প্রথম ভেক্টরের সহগগুলো লিখব 3 -4, আর যেহেতু কে জেড অ্যাক্সিস বরাবর কিছু নাই তাহলে কি দিব আমরা বলো? এখানে কে নাই তাহলে 0 কে ক্যাপ আছে আর কি, সো এটা 0। আবার এখানে বল বি ভেক্টর 2 5 এবং এখানে কে ক্যাপের সাথে কোনো সহগ নাই, সো 0। সেই ক্ষেত্রে আমরা এই অ্যাক্রস বি কেন বের করতেছি? অ্যাক্রস বিটা হচ্ছে যদি এটা এ ভেক্টর হয় এবং এটা যদি ভি ভেক্টর হয়, এটা যদি ভি ভেক্টর হয় তাহলে অ্যাক্রস বি হচ্ছে
এই এ এবং বি যে তলে আছে না তার সাথে লম্বভাবে ভেক্টর, তার সাথে লম্বভাবে ভেক্টর হচ্ছে এ ক্রস বি। সো এ ক্রস বি আমি বের করতেছি। প্রথমে আই ক্যাপকে নিব, কলামবার সারিবার, এটা গুণ মানে 0, এটা গুণ -0, মাইনাস জে ক্যাপকে নিব, কলামবার সারিবার, এটা গুণ করব 0, মাইনাস এটা গুণ করব 0, প্লাস কে ক্যাপকে নিব, কলামবার সারিবার, এটা গুণ করব 15, মাইনাস এটা গুণ করব মাইনাস মাইনাসে প্লাস 8। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 23 ক্যাপ, 23 ক্যাপ। এটা হচ্ছে এ ক্রস বি পাইছি। আমাকে বলছে লম্ব দিকে একটা কি বের করতে হবে, একক ভেক্টর বের করতে হবে। একক ভেক্টর হচ্ছে ইটা ক্যাপ ইকুয়াল, আমরা কি লিখবো, প্লাস মাইনাস এ ক্রস বি কে উপরে দিব, আর এ ক্রস বি এর মান যেটা আছে সেটা আমরা কোথায় দিব, নিচে দিব। সো এখানে দেখি আমরা এ ক্রস বি যেটা আছে না, এ ক্রস বি যেটা আছে সেটা আমরা কত পাইছি, 23 ক্যাপ। আর এটার মান যদি বের করতে চাই, এ ক্রস বি কোন একটা ভেক্টরের মান বের করতে চাই, আমরা রুট দিই, যে সহগগুলো থাকবে তাদেরকে স্কয়ার করে যোগ করে দিই। কিন্তু এখানে সহগ আছে তো একটারই, সুতরাং 23 স্কয়ার সমান কত আসবে, 23। সো এ প্লাস বি, এ ক্রস বি এর মান পেয়ে গেছি 23, আর ভেক্টরটা হচ্ছে 23 ক্যাপ, মানে 23 ক্যাপ, আর নিচে আছে 23। সুতরাং 23 যদি ভাগ চলে যায়, প্লাস মাইনাস ক্যাপ পাবো। এই যে এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর আমরা পেয়ে গেছি। তার মানে আমরা কি করছি, এখানে যে বেসিকটা আমরা পড়ছি না, যে বেসিকটা পড়ছি সেই বেসিকটাকে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে ভেক্টরটা এ ক্রস বি বের করছি, তারপর এ ক্রস বি এর মান নিব, তারপর এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান দিয়ে ভাগ করে দিব, আমরা একক ভেক্টর পেয়ে যাব। ওকে, যদি এতটুকু তুমি বুঝে থাকো তাহলে আমরা এবার আরেকটা কনসেপ্টে যাই। বলছে কি, দুইটা ভেক্টর ধরি, একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর। এই এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কি করছে, সমান্তরালে ক্রিয়া করছে। সুতরাং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, যেহেতু তারা সমান্তরালে যাচ্ছে। সো আমরা সমান্তরালে যদি যাই, তাহলে আগে আমরা এভাবে চিন্তা করি, এ ক্রস বি করছিলাম না আমরা, এ এবং বি কিন্তু থ্রি ডাইমেনশনাল ভেক্টর। এটাকে আমরা বলতে পারি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড ক্যাপ। এই ভেক্টরটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর। আবার বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড ক্যাপ। ঠিক আছে, এবার এই এ ক্রস বি যদি আমি করতে চাই, একটু আগে তো আমরা এভাবে করছি যে দুটি ভেক্টর সমান্তরাল হবে, মানে থিটার মান কত, 0 ডিগ্রি। থিটার মান কত, 0 ডিগ্রি। তো থিটার মান যদি 0 ডিগ্রি হয়, আমরা প্রথমে এটা নিয়ে কাজ করি। চলো, প্রথমে আই ক্যাপ দিলাম, জে ক্যাপ দিলাম, কে ক্যাপ দিলাম। এবার এ এক্স এ ওয়াই এ জেড, আবার বি এক্স বি ওয়াই বি জেড, এভাবে লিখছি। সো আই ক্যাপ যদি আমি নিই, কলাম বাদ সারি বাদ, আমরা এখানে কি পাইছিলাম, এ ওয়াই বি জেড, মাইনাস আবার কি পাইছি, এ জেড বি ওয়াই, মাইনাস জে ক্যাপ যখন নিব, আবার কলাম বাদ সারি বাদ কি লিখবো, এ এক্স বি জেড, মাইনাস আবার কি লিখবো, এ জেড বি এক্স, এবং প্লাস কে ক্যাপকে যখন নিব, কলাম বা সারি বা কি লিখবো, এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। সো এই যে এ ক্রস বি করার পরে যেটা আসবে না, দেখি আমরা এ ক্রস বি করার পরে প্রথম ভেক্টরের মান, সাপোজ এ ক্রস বি সমান, আবার আমরা এভাবেও শিখছি কিন্তু, প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের কোণ কত, 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান কত, 0। কিন্তু তার পাশে কিন্তু কি ছিল, এখানে কিন্তু ইটা ছিল, তার মানে 0 ভেক্টর ছিল, 0 ভেক্টর ছিল। সো আমরা এখান থেকে এই জায়গা থেকে এটাকে যদি আমরা নাল ভেক্টর করতে চাই, কি ভেক্টর করতে চাই, নাল ভেক্টর যদি আমি করতে চাই, তাহলে নাল ভেক্টর মানে 0 i ক্যাপ প্লাস বা মাইনাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, এভাবে যদি আমরা চিন্তা করি, এই যে নাল ভেক্টর মানে 0 i ক্যাপ 0 j ক্যাপ 0 k ক্যাপ। এখন
এটার মধ্যে আবার অমুক আই ক্যাপ, তমুক জ্যা ক্যাপ, সমুক ক্যা ক্যাপ আছে। তা আমি যদি এখন সহগগুলোকে সমীকৃত করি, সহগ সমীকৃত করা, সহগ সমীকৃত করে পাই, কি পাচ্ছি দেখো। আমরা এখানে লিখতে পারবো, আমরা এই জায়গার মধ্যে লিখতে পারবো যে এই যে আই ক্যাপের যে সহগ, এখানে আই ক্যাপের সহগ, জে ক্যাপের যে সহগ, কে ক্যাপের যে সহগ, এই সহগগুলো এখানে কি আছে, এই সহগগুলো এখানে যেভাবে আছে, এই সহগ সমান এই সহগ, এটা সমান এটা, এটা সমান এটা। তার মানে আমি লিখতে পারবো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই ইকুয়াল কত, 0। সুতরাং এ ওয়াই বি জেড ইকুয়াল এ জেড বি ওয়াই। সুতরাং এ ওয়াই বাই বি এ জেড ইকুয়াল কি লিখতে পারবো, বি ওয়াই বাই বি জেড। এভাবে আমরা লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে এই প্রথমের এই জায়গা থেকে তো আমরা এতটুকু লিখলাম, এটা এবং এটা মিলে এটা লিখলাম। কিন্তু আবার যদি আমি এভাবে চাই, এটা ইকুয়াল যদি আমি এই যে এটা লিখতে চাই, তাহলে কি হচ্ছে দেখি, এ এক্স এ এক্স এ এক্স। আচ্ছা, এটাকে আমি ওয়াই গুলোকে একসাথে আনি, এটাতে ওয়াই গুলাকে একসাথে আনি, খেয়াল করি আমি এখানে কি পাচ্ছি, এ ওয়াই বাই বি ওয়াই, আর এখানে কি পাচ্ছি, এ জেড বাই বি জেড। এটা হচ্ছে জেড এক্সিস বরাবর সহগের অনুপাত দুটা ভেক্টরের, ওয়াই এক্সিস বরাবর সহগের অনুপাত। আর এখন এই জায়গার মধ্যে আমি কি পাচ্ছি, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স ইকুয়াল 0। এই যে জ্যাকঅ্যাপের সহগ, জ্যাকঅ্যাপের সহগ ইকুয়াল 0, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, এখানে ax ডিভাইডেড বাই bx, আর ওইটাকে আচ্ছা আমরা আগে ওইটা নিই, ax bz ইকুয়াল az bx। সো আমি x এক্সিস বরাবর সহগগুলোকে একসাথে আনি, ax বাই bx এবং bx বাই সরি, তারপর কি করব, z। তাহলে এখানে আমরা az বাই bz। সো এই জায়গার মধ্যে az বাই bz ইকুয়াল ay বাই by। আবার এখানে az বাই by ইকুয়াল, মানে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এই সমীকরণ দুটাকে যখন আমরা একসাথে করে দিব, তখন কি পাবো, তখন পাবো হচ্ছে x বাই bx, ay বাই by, az বাই bz। এই যে এই জায়গাটা আমরা পেয়ে গেছি, এই জায়গাটা আমরা পেয়ে গেছি। সো তুমি এখানে দেখো, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0 হবে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখন আমি কি করছি, এ ভেক্টর এবং বি ভেক্টর, যে দুইটা এ ভেক্টর এবং বি ভেক্টর আছে, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণন করছি, উপাংশ সহ ভেক্টরের ক্রস গুণন যেভাবে আগে করছি সেভাবে করছি। করার পরে যেহেতু সমান্তরাল, তাই এদের মধ্যবর্তী কোণ 0, মধ্যবর্তী কোণ 0 হলে তো নাল ভেক্টর। তো নাল ভেক্টরের ক্ষেত্রে আবার আমরা কি লিখতে পারি, 0 i ক্যাপ 0 j ক্যাপ 0 ক্যাপ প্লাস মাইনাস এখানে থাকবে। সো এটার মান তো 0। তো এখন আমি এটার সহগ, এটার সহগ, এটার সহগ, এটার সহগ, এটার সহগ, এটার সহগ, সহগগুলোকে যখন সমীকৃত করে করছি, অনুপাতগুলো দেখা যাচ্ছে এ ভেক্টরের এক্স এক্সিস বরাবর অনুপাত বি ভেক্টরের এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর দুইটা ভেক্টরের অনুপাত, ওয়াই এক্সিস বরাবর দুইটা ভেক্টরের অনুপাত, জেড এক্সিস বরাবর দুইটা ভেক্টরের অনুপাত পরস্পর কি সমান হচ্ছে। সো এমসিকিউর জন্য যখন আসবে শুধু এটা দিয়ে কাজ করে ফেলবো, সিকিউতে যখন আসবে তখন ভেক্টর এইরকম ম্যাথ করে ওই নাল ভেক্টরের সাথে ক্যালকুলেট করে তারপর ওটা অতটুকুতে এসে মান চলে আসবে। সো এমসিকিউর ক্ষেত্রে আমরা এই জিনিসটা কি করতে পারবো, সলভ করতে এমসিকিউর ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো। আর সিকিউর ক্ষেত্রে a ক্রস b এভাবে করে আসবো, নাল ভেক্টরের সাথে কম্পেয়ার করব, করার পরে আমরা এখান থেকে মান আসবে, এখান থেকে মান আসবে। যেমন একটা ম্যাথ আমি দিই, এখনই তুমি পেরে যাবে। a ভেক্টর ইকুয়াল এত, b ভেক্টর ইকুয়াল এত, b এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল হবে। তা আমরা কি পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি, x বাই bx ইকুয়াল, এমসিকিউর জন্য করতেছি, ay বাই
এ ওয়াই ভাই বি ওয়াই, এ জেড ডিভাইডেড বাই বি জেড, এভাবে আছে। সো এখানে এ এক্স এর মান হচ্ছে তোমার কত 1, বি এক্স এর মান কত পি, আবার এ ওয়াই এর মান কত -5, বি ওয়াই এর মান কত -10, আবার এ জেড এর মান কত 2, বি জেড এর মান কত 4। সুতরাং ক্যালকুলেট করলে আমরা এখান থেকে কাটাকাটি করলে নিচে 2, নিচে 2, আবার এখানে দেখো নিচে 2, যে কোনো একটা না, যে কোনো একটা নিয়ে কাজ করি। 1/p ইকুয়াল যদি 1/2 হয়, সুতরাং p এর মানটা কত হবে 2, এটাই আমার आंसर। আবার আমি যদি এটা ইকুয়াল এটা নিয়ে করতে চাই, তাও কি আসবে, সেম आंसर আসবে। এই যে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য করব। আর সিকিউ তে যখন আসবে তখন আমাকে কি করতে হবে, ভেক্টর দুটো ক্রস গুণন করতে হবে। ভেক্টর দুটার এই যে ভেক্টর দুটার ক্রস গুণন করে এভাবে অমুক আই ক্যাপ তমুক জ্যা ক্যাপ সমুক ক্যাপ, তার সাথে 0 আই ক্যাপ 0 জ্যা ক্যাপ 0 ক্যাপ, এভাবে ক্যালকুলেশনে এসে তারপরে পি এর মানটা বের করতে হবে। একটু বড় হবে, বাট এমসিকিউ তে আমার অতভাবে ওইভাবে যাওয়ার দরকার নেই, ডিরেক্ট করে ফেলবো আমরা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাই ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করব ভেক্টরের জন্য, ক্রস গুণনের মাধ্যমে। ক্ষেত্রফল নির্ণয় করব ক্রস গুণনের মাধ্যমে। তোমরা ক্লাসটা একটু সবাইকে শেয়ার করে দিবে। হ্যাঁ, শেয়ার করে দিলেই কিন্তু আমরা কি পাবো, শেয়ার করে দিলে আমরা তোমাদের জন্য রাখছি সর্বোচ্চ মেনশন এবং শেয়ারের জন্য টি-শার্ট দেব। ঠিক আছে? আচ্ছা, আসি আমরা এবার ক্ষেত্রফল নির্ণয় করব। যদি এ ভেক্টর, এই যে এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি, এ বি কোন সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি নির্দেশ করে, সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কেমনে বের করব? আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। ওকে, ভূমি ইনটু উচ্চতা আমি লিখলাম। এখানে ভূমি বরাবর কে আছে দেখো তো, এ ভেক্টর আছে। তো ভূমির মান, ভূমি হচ্ছে এ ভেক্টরের মান, ভূমি হচ্ছে ওপি, ওপি, আর উচ্চতা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত এস আর বা আর এস উচ্চতা। তো ওপি হচ্ছে আসলে কি দেখো তো, ওপি হচ্ছে এ ভেক্টরের মান নির্দেশ করে। আর এস যে উচ্চতাটা আছে, যে উচ্চতাটা আছে সেটা হইতেছে তোমার কি, দেখো উচ্চতাটা হচ্ছে এই যে এখান থেকে এই বরাবর, এটা বি ভেক্টর, কিন্তু বি ভেক্টর এর এই যে লম্ব, বি ভেক্টরের, বি ভেক্টরের উলম্ব উপাংশটাই হচ্ছে তার উচ্চতা, বি ভেক্টরের উলম্ব উপাংশ। তো এই কোণ যদি এ এবং বি এর মধ্যবর্তী কোণ হয়, এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি এটা হয়, তো বি এর উলম্ব উপাংশ যদি আমি পেতে চাই, কি করব, বি সাইন থিটা, বি সাইন থিটা, এটাই হচ্ছে তার উচ্চতা। এই যে এস আর বা আর এস এর মান হবে বি এর উলম্ব উপাংশটা, যেটা হচ্ছে আমার কত, বি সাইন থিটা, বি সাইন থিটা। সো দেখো, প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। এটাকে তো আমরা একসাথে বললে এভাবে বলতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস, এভাবে বলতে পারি। সো এ ক্রস বি, এ ক্রস বি যেটা আসছে, এ ক্রস বি যেটা আসছে, এই এ ক্রস বি এর মানেই হচ্ছে আসলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে এ এবং বি ভেক্টর যে দুইটা আছে তাদের ক্রস গুণন করে মান বের করলে ওই মানটাই হচ্ছে এত বর্গ একক, এত বর্গ একক। এখান থেকে আমি মান পেয়ে যাবো। তার মানে কোন একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে এবং সন্নিহিত বাহু যদি নির্দেশ করে থাকে, তখন আমরা কি করব, এ ক্রস বি এর এ ক্রস বি করার পরে যে মানটা আসবে ওইটাই হচ্ছে এত বর্গ একক। এবার আসো, যদি দুইটা ভেক্টর যে কোন ত্রিভুজের সন্নিহিত বাহু, দেখো তখন ক্ষেত্রফল কেমনে বের করব? আচ্ছা, আমরা একটা যদি টেকনিক করি, এই যে এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এখন এটা এ ভেক্টর হলো অফকোর্স এটাও এ ভেক্টর, এটা বি ভেক্টর হলো অফকোর্স এটাও বি ভেক্টর। আমি যদি এই সমান্তরিককে মাঝখান বরাবর কেটে ফেলি, তাহলে কয়টা ত্রিভুজ হয়, সমান সমান দুইটা ত্রিভুজ। সুতরাং আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে সমান্তরিকের যে ক্ষেত্রফলটা আছে না এ ক্রস বি, ওই ক্ষেত্রফলটাকে হাফ দিয়ে গুণ করে দিলেই ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। কি বলছি, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক যতটুকু হবে সেটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি সামান্তরিকের ক্ষেত্রফল তো বের করছিলাম এক ক্রস বি, তার অর্ধেক হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল,
যে ত্রিভুজটা এরকম হবে, যে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু হচ্ছে এ এবং বি, ঠিক আছে। এবং দুইটা ভেক্টর যদি এ ও বি কোন সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, এ এবং বি যদি কর্ণ নির্দেশ করে, যে এবং বি না দিয়ে আমরা d1 d2 দিই, যে কারণ ভেক্টরের এই যে সামান্তরিকের কর্ণ হচ্ছে ডায়াগোনাল বলা হয় ইংলিশে, সো ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2 এর d1 এবং d2 যদি সামান্তরিকের কর্ণ হয় দুইটা, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কেমনে বের করব? আমরা ক্ষেত্রফল বের করতে গেলে দেখি আমরা এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এটা যদি d1 হয়, এটা যদি d2 হয়, তো d1 কে আমি এই যে সমান দুই ভাগে ভাগ করছি, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। d2 কে আমি দুই ভাগে ভাগ করছি, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে ভাগ করছি। তাহলে এই চারটার মধ্যে এই ভেক্টর এবং এই ভেক্টর, আবার এই ভেক্টর এবং এই ভেক্টর, এই ভেক্টর এই ভেক্টর, এই ভেক্টর এই ভেক্টর, এভাবে এই যে দুইটা সন্নিহিত বাহু দ্বারা এখানে চারটা ত্রিভুজ গঠিত হয়েছে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা ত্রিভুজ গঠিত হয়েছে। সুতরাং আমি চারটা ত্রিভুজের ক্ষেত্রফল 4 ইনটু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। এখন তুমি আমাকে বলো এই যে 4 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইনটু সন্নিহিত বাহু দুইটা, একটা হচ্ছে হাফ d1 ক্রস হাফ d2, ঠিক আছে। কি বলছি? 4 ইনটু এইরকম একই রকম দুইটা, একই রকম দুইটা সন্নিহিত বাহুর মাধ্যমে কিন্তু চারটা ত্রিভুজ গঠিত হয়েছে। তো চারটা ত্রিভুজ যদি গঠিত হয়, চারটা, একটা ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইনটু সন্নিহিত বাহু দুইটার ক্রস গুণন এর মান। আর সেরকম কয়টা? চারটা। সো আমি যদি এখন 4 ইনটু হাফ ইনটু হাফটাকে বাইরে বের করো, আবার হাফটাকে বাইরে বের করো, তাহলে কি হবে? d1 ক্রস d2 হবে, ঠিক আছে। সো আমি যদি এইটা কেটে দিই এই যে 4 এর সাথে, তাহলে আর থাকবে কি? হাফ ইনটু d1 ক্রস d2, এরকম আমরা পাবো, ঠিক আছে। তার মানে যদি কর্ণ বলে, তাহলে কর্ণ দুটার ক্রস গুণফলের মান কে যদি হাফ দ্বারা গুণ করে দেওয়া হয়, তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে। ত্রিভুজের সন্নিহিত বাহু বললে ওই যে দুইটার ক্রস গুণফলের মানকে হাফ দ্বারা গুণ করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাবো। আর যদি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল মানে ভূমি ইনটু উচ্চতা জানি। সুতরাং ভূমির মান হচ্ছে, উচ্চতা হচ্ছে b sin θ, করার পরে a ক্রস b এর মান পেয়ে যাচ্ছে, এটা বলবে, ঠিক আছে। সো এই সূত্রগুলো আমরা জেনে গেলাম, প্রত্যেকে আসছে যুক্তি দিয়ে, লজিক দিয়ে তোমাকে বুঝাইলাম। এবার আমরা এটা দিয়ে ম্যাথ করব। যেমন আমাকে বলছে একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, ভেক্টর দ্বয় কোন সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। তাহলে এখানে দেখো সন্নিহিত বাহু মানে a ক্রস b এর মান বের করতে পারলেই কিন্তু আনসার চলে আসবে। সুতরাং a ক্রস b কেমনে বের করে সেটা তো আমরা অলরেডি শিখে আসছি, ঠিক আছে। সুতরাং তার মান বের করতে পারলেই তার ক্ষেত্রফল চলে আসবে, ঠিক আছে। ক্লাসটা একটু সবাই বেশি বেশি শেয়ার করে দিবে, শেয়ার করলেই তোমাদের জন্য থাকবে এই যে ব্রাজিলের, হ্যাঁ ব্রাজিলের জার্সি, তারপরে হচ্ছে যে তোমার আর্জেন্টিনার জার্সি, তারপরে হচ্ছে তোমার এই যে এটা কি, এটা কি আর্জেন্টিনার? ও আর্জেন্টিনা, বাট আমি তো ব্রাজিল করি তো, হ্যাঁ চিনতেছি। যাই হোক, আর্জেন্টিনা দুইটা আনছে, তোমার টিটু অবশ্যই আর্জেন্টিনার ফ্যান, সেজন্য হয়তো দুইটা দিচ্ছে, হ্যাঁ। তবে আমরা আজকে কিন্তু অনেকেই পাইছে, যে যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশনে ছিল তাদের অনেকেই পাইছে। সো ক্লাসটা শেয়ার করে দিবে, সবাই মেনশন করে দিবে, ঠিক আছে। মনে করাই দিলাম আর কি, হ্যাঁ একটু মনে করাই দিলাম। ওকে, চলো এখন এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, আমরা পড়াই ফিরে যাই। এই ভেক্টর দুটা সন্নিহিত বাহু নির্দেশ করলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল আমরা কি পাবো? প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আমরা পাইলাম, এরপর 4 মাইনাস 4, তারপর হচ্ছে কি 6, তারপর 2 মাইনাস 2 মাইনাস 1। সো এখান থেকে আমরা আই ক্যাপকে নিব কলাম বাদ সারি বাদ, তাহলে কত হচ্ছে? 4 সূত্রের মাইনাস, তারপর হচ্ছে মাইনাস 12, তাহলে প্লাস 12। তারপর মাইনাস জে ক্যাপকে নিলাম কলাম বাদ সারি বাদ, এটা গুণ করো -4, এটা গুণ করো সূত্রের মাইনাস, এটা গুণ করো, কত হবে? 12, ঠিক আছে। তারপর হচ্ছে এরপরে হচ্ছে প্লাস কে ক্যাপকে দাও কলাম বাদ সারি বাদ, এটা গুণ করো -8 সূত্রের মাইনাস, এটা গুণ করো আবার -8, তবে এটা +8 হয়ে যাবে। সো এখানে কি হচ্ছে? কত? 16 আই ক্যাপ
আবার এখানে কত হচ্ছে 16 মাইনাস 16 প্লাস 16 হয়ে যাবে জ্যাকব। আর এখানে কি হচ্ছে বলো 0 ক্যাকব, 0 ক্যাকব মানে এটা 0 মানে এটা পুরোটাই 0 হয়ে যাবে, পুরোটাই 0 ক্যাকব মানে 0 হয়ে যাবে। সুতরাং 16 আই ক্যাপ প্লাস 16 জ্যাকব, এটা হচ্ছে অ্যাক্রস বি। এই অ্যাক্রস বি ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, ক্ষেত্রফল হচ্ছে কি করব আমরা বল, ক্ষেত্রফলের মান যদি আমি বের করতে চাই যেহেতু সন্নিহিত বাহু তাহলে হাফ দেওয়ার দরকার নেই, শুধু মানটা বের করব। এই যে ক্ষেত্রফল হচ্ছে আমার কত a ক্রস b এর a ক্রস b এর মান। সো আমরা এটাকে রুট দিব, দেওয়ার পর 16 স্কয়ার প্লাস 16 স্কয়ার, তার মানে কত 16 রুট 2 এত বর্গ একক হবে, বর্গ একক। এটাই হচ্ছে আমার কি আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবং এই ম্যাথটা ওই যে বলছিলাম প্রথমে যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টের আদলেই কিন্তু ম্যাথটা করা। কি করছি প্রথমে আই ক্যাপকে নিছি, কলাম বা সারি বা এটা গুণ 4, তারপর মাইনাস এটা প্লাস 12, কারণ হচ্ছে মাইনাস 12 মাঝখানে একটা মাইনাস ছিল, মাইনাস যে ক্যাপকে নিছি, কলাম বা সারি বা এটা গুণ মাইনাস 4, এটা গুণ মাইনাস কত 12, তারপর প্লাস ক্যাপকে নিছি, কলাম বা সারি বা এটা গুণ মাইনাস এটা গুণ, ঠিক আছে। সো এটা গুণ করছি -8, আবার এটা গুণ করছি -8, বাট সূত্রের একটা মাইনাস আছে প্লাস হয়ে গেছে। ফাইনালি ক্যালকুলেট করে একটা চেক করে ফেললাম আমি। তো ভেক্টর যেটা পাইছি এই ভেক্টরটার মান বের করতে গেছি, রুট ওভার সহগগুলোকে স্কয়ার করে দিছি, 16 স্কয়ার প্লাস 16 স্কয়ার, সুতরাং 16 রুট 2 এটাই এত বর্গ একক। এই যে আমরা ক্রস গুণনের ম্যাথ শিখে ফেললাম, ঠিক আছে। এবার আমরা যাব আয়তক্ষেত্রের জন্য কি করব, আয়তক্ষেত্রের কোন একটা ঘন বস্তুর জন্য আমরা আয়তন বের করব, ঘনবস্তুর আয়তন বের করব। আমরা বলি প্রথমে ঘনবস্তুর আয়তন ভলিউম যদি বের করতে চাই, এখানে এই যে অংশটা আছে আর কি, হ্যাঁ এখানে যে অংশটা আছে আমি বলি এই যে এই কালারটাই আমি ইউজ করি এখানে, এইখানে এটা হচ্ছে পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে OPQR, OPQR, এই যে তল আছে, তারপর এই তল থেকে এটার উচ্চতা হচ্ছে এইচ, এখান থেকে এতটুকু পর্যন্ত। তা আমরা কি করব, আমরা এখানে আয়তন যদি বের করতে চাই কি করব, ও ও পি তারপর হচ্ছে কি কিউ আর, এই যে চতুর্ভুজটা আছে এটার ক্ষেত্রফল নেই, ক্ষেত্রফল মানে এটার কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা হচ্ছে এ ইনটু ক্ষেত্রফলটাকে এ না আমি কি সারফেস এস দ্বারা প্রকাশ করি, এটা সারফেস কি এস, এবং এটার যে উচ্চতা এটা হচ্ছে সারফেস এস দিয়ে প্রকাশ করছি, ইনটু উচ্চতা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা ধরো এইচ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সারফেস দিয়ে কি বুঝাইছি, ক্ষেত্রফল বুঝাইছি, আর এই এইচ দিয়ে কি বুঝাইছি, উচ্চতা বুঝাইছি, উচ্চতা বুঝাইছি। তাই এখন আসি আমরা যে এই এস এর জন্য আমরা যদি এস বলতে এই যে এই তলটাকে বোঝাচ্ছি, এই তলটাকে বোঝাচ্ছি, এটাকে বলছি এস। সো এস ইকুয়াল এস যদি আমি বের করতে চাই তাহলে কি লিখবো, এ ক্রস বি, এটা যদি এ হয় না এটা এ না, এটাকে ওরা সি ধরছে তাহলে সি দাও, এটা সি এটা কি বি, তাহলে বি ক্রস সি, বি ক্রস সি, বি ক্রস সি করলে তো এই সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাই আমি, কারণ বি হচ্ছে একটা এবং সি হচ্ছে আরেকটা সন্নিহিত বাহু, দুইটা সন্নিহিত বাহুর ক্রস গুণন থেকে আমি কি পাইছি বলো, সারফেস ক্ষেত্রফলটা পাইছি সামান্তরিকের, সামান্তরিকের ক্ষেত্রফলের মান হচ্ছে এস ইকুয়াল কত, এ না এ কেন বলতেছি বারবার, সি সি ক্রস কত, বি ক্রস সি, বি ক্রস সি, বি ক্রস সি, এটার মানেই হচ্ছে আমার কি এস ক্ষেত্রফলের মান। এবং ডট দিলাম, এই যে এখানে এইচ যেটা আছে না, এইচ যেটা আছে না, এইচটা হচ্ছে কোনটা দেখো, এটা যদি এ ভেক্টর হয়, এ ভেক্টর হয় তাহলে এটা এ ভেক্টর হলে এর এই যে উলম্ব উপাংশ, এই যে এই বরাবর উপাংশটাই এইচ, তো এটা যদি এইচ হয় অফকোর্স এখান থেকে এতটুকু পর্যন্ত এটাও এইচ। সো আমি যদি এই কোণটাকে যদি বলি আলফা, তাহলে এই কোণটাও আলফা, এই কোণটা হচ্ছে এই আলফা কোণটা হচ্ছে কে, এই আলফা কোণটা হচ্ছে
তলের সাথে বি ক্রস সি, এই তলের সাথে উচ্চতা উৎপন্ন করে। সুতরাং এই এইচ এর মান এটা হবে এ কস আলফা। এটা হচ্ছে কি এ ভেক্টরের মান ইনটু কস আলফা। তাহলে এটাকে যদি আমি লিখি আবার এস ভেক্টরের মান এই যে এটাই তো এস ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কস আলফা। সো এটাকে আমরা কি লিখতে পারবো এস ভেক্টর ডট এ ভেক্টর। কেন? প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের কস আলফা। সুতরাং এই ভেক্টরটাকে যদি এস ভেক্টরটাকে যদি আমি লিখতে চাই তাহলে কি লিখবো এস ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এই যে বি ভেক্টর ক্রস সি ভেক্টর মডুলাস দিনে কিন্তু ভেক্টর ডট। তার মানে আমি বলি তোমাকে এ হচ্ছে এ বি সি, কোন একটা ঘনবস্তুর তিনটা ধার হলে, তিনটা ধারক হলে এ এ বি সি, এরকম যদি তিনটা ভেক্টর দিয়ে যদি কোন একটা ঘনবস্তুর তিনটা বাহু নির্দেশ করা হয়, যে কোনো দুইটার ক্রস গুণন অপরটার ডট গুণন করে যে মানটা পাওয়া যাবে না, ওই মানটাই হচ্ছে আমার কি ঘনবস্তুর আয়তন। ঘনবস্তুর আয়তন। আবার বলছি, আবার বুঝাচ্ছি জিনিসটা, খেয়াল করি। আমি প্রথমে ঘনবস্তুর আয়তন বের করার জন্য পৃষ্ঠের ক্ষেত্রফল নিচের তলের ক্ষেত্রফল কিন্তু উচ্চতা করছি। তলের ক্ষেত্রফলটা হচ্ছে এস, উচ্চতাটা হচ্ছে আমার এস। এস যেটা আছে না, এস ইকুয়াল বি ক্রস সি। কেন? বি ভেক্টর এদিকে, সি ভেক্টর এদিকে। তাহলে এখানে যে সারফেসটা আছে, সারফেসের ক্ষেত্রফলের মান হচ্ছে বি ক্রস সি, ক্ষেত্রফলের মান বি ক্রস সি। আবার এই যে উচ্চতা যেটা আছে না, সেটা হচ্ছে এ ভেক্টরের যে কোণটা উৎপন্ন করছে, তলের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা। তলের সাথে এ ভেক্টরের উৎপন্ন কোণ হচ্ছে আলফা। সুতরাং এ ভেক্টরের মান ইনটু কস আলফা। সো এখানে বি ক্রস সি যেটা আছে না, সেটা হচ্ছে এস ভেক্টর ডট এ ভেক্টরের মান, এস ভেক্টরের মান মানে তলের ক্ষেত্রফলের মান, আর এটা হচ্ছে বি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের কস আলফা। সুতরাং এস ভেক্টর যেটা আছে না, এই যে এস ভেক্টর যেটা আছে, এটা লিখলাম প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের কস আলফা। সো এরা দুজনের মধ্যে ডট গুণ এস ডট এ। এবার এস ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি? এস ভেক্টর কোনটা? বি ক্রস সি ডট এ। এই যে দুইটা ভেক্টরের ক্রস গুণন করে তৃতীয়টার সাথে আবার ডট গুণন করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার কি ঘনবস্তুর আয়তন। সুতরাং আয়তন ভলিউম সমান এভাবেও হইতে পারে, মানে তিনটার মধ্যে যে কোনো দুটাকে ক্রস গুণন তৃতীয়টার সাথে ডট গুণন করলে যে মানটা আসবে ওটাই হচ্ছে এত ঘন একক। সো আমরা এখন এই শুধু এই বক্সটা জানলেই হবে, ঘনবস্তুর আয়তন আমরা বের করে ফেলতে পারব। এবার আসি, চল এখন বি ক্রস সি সাথে ডট এ যদি ডট গুণন করি, এটার অর্থ হচ্ছে এখানে এই ক্রস গুণন করার পরে তো এখান থেকে একটা ভেক্টর পাবো, আবার এখানে কিন্তু এ ভেক্টর আছে। সুতরাং এ ভেক্টরের সাথে বি ক্রস সি ভেক্টরটা ডট গুণফল শূন্য, মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ক্রস সি ভেক্টর পরস্পরের সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। কিভাবে আছে? লম্বভাবে আছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে খেয়াল করো যে এ এ বি সি যদি আমরা এভাবে চিন্তা করি, খেয়াল করো, মনে করি এই যে একটা তল, এই তলের মধ্যে কে কে আছে বলো? তলের মধ্যে এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টর আছে। এখন এ বি এটা হচ্ছে কি সি, এ ক্রস বি যদি আমি করি তার দিক হবে এখান থেকে এই বরাবর, তার সাথে এই এ ক্রস বি এই দিক বরাবর, তার সাথে সি কিভাবে আছে? লম্বভাবে আছে। সুতরাং লম্বভাবে থাকলে তারা পরস্পরের সাথে কি ডট গুণফল শূন্য। আবার এখানে ইকুয়াল জিরো, তার মানে হচ্ছে ঘনবস্তুর জন্য যদি বলি, ঘনবস্তুর এই ক্ষেত্রে ঘনবস্তুর আয়তন কত হবে? আয়তন শূন্য। তার মানে হচ্ছে তৃতীয় নম্বরে আমরা বলতে পারবো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর
সি ভেক্টর একই সমতলে আছে, একই সমতলে আছে, একই সমতলে আছে বিধাই তো ওই ঘনবস্তুর জন্য যদি তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টরকে প্রকাশ করি, তার উচ্চতার উপাংশটা উচ্চতাটা এখানে শূন্য। তো উচ্চতা শূন্য হওয়া মানে কি এ বি যে তলে আছে সিটাও একই তলে আছে, সুতরাং তারা একই সমতলে থাকে। এগুলা এটার অর্থ। তার মানে খেয়াল করি আমরা এখানে যে কনসেপ্টটা পড়ছি না, তার মান যদি শূন্য চলে আসে, আয়তন যদি শূন্য চলে আসে, তারা কিন্তু একই সমতলে থাকবে। আর যদি ভ্যালু একটা আসে, এটা ঘন একক, ওই ঘন এককের মান হচ্ছে ঘনবস্তুর আয়তন। সুতরাং তিনটা ভেক্টরের মধ্যে খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু এটা অনেকবার পরীক্ষা আসছে। তো তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুইটার ক্রস গুণন তৃতীয়টা ডট গুণফলের মান যদি শূন্য হয়, ভেক্টর তিনটা একই সমতলে থাকে। এই জিনিসটাকে আবার আমরা এভাবেও বলতে পারি, এভাবেও বলতে পারি। যদি আমরা বলি এ ভেক্টর ইকুয়াল a1 i cap a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 j cap, আবার b ভেক্টর ইকুয়াল টু b1 i cap b2 j cap b3 j cap, আবার c ভেক্টর ইকুয়াল টু c1 i cap c2 j cap c3 j cap। এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এভাবেও বলতে পারি এটার আয়তন বের করতে হলো, তখন নির্ণায়ক করব a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা নির্ণায়ক করার পরে মান যেটা আসবে না, ওই মানটাই হচ্ছে এত ঘন একক, তো ঘন 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 একক। তার মানে বুঝিও যে আমরা যে এখানে যে কথাটা বলছি, দুইটার ক্রস গুণন তৃতীয়টার ডট গুণফল, দুইটা কাজ করতে হবে এখানে, একটা এখান থেকে একটা ভেক্টর বের করতে হবে, তৃতীয়টার সাথে ডট গুণন করতে হবে, তখন আয়তন বের হয়। কিন্তু এই কাজটা দুইবার না করে একবারে করে ফেলা যায়। তিনটা ভেক্টরের সহগগুলোকে নিয়ে আমরা নির্ণয় করে যে মানটা পাবো, সেটাই হচ্ছে তার ঘনবস্তুর আয়তন। ঠিক আছে? তো আমরা যাই এখন, যদি আমাকে বলে ধ্রুবক এ এর মান কত হলে এ ভেক্টর ইকুয়ালেন্ট বি ভেক্টর ইকুয়ালেন্ট সি ভেক্টর ইকুয়ালেন্ট একই তলে অবস্থান করবে, তখন একই তলে অবস্থান করবে মানে তো আমরা যা জানি যে কোনো একটা ভেক্টরের সাথে দুইটা ভেক্টরের ক্রস গুণন তৃতীয় ভেক্টরের ডট গুণফলের মান কি হবে? শূন্য। সেই ক্ষেত্রে এখানে আমরা যদি নির্ণয় করতে যাই a1 মানে কত বলো? 3, তারপর -4, তারপর a, তারপর বলো 2, তারপর কত? -1, তারপর কত? শুধু 1, তারপর কত বলো? 1, তারপর কত? 2, তারপর কত? -3। সো এই জায়গার মধ্যে তুমি এখন এত ইকুয়াল কি হবে? শূন্য ধরে আমরা এর মানটা বের করব। 3 নিলাম, কলাম বাদ সারি বাদ, এটা গুণ করো, মাইনাস মাইনাস প্লাস, শুধু 3, এটা গুণ করো, -2। এবার আসি আমরা মাইনাস, সূত্রের -4 হলে +4 হয়ে যাবে। এই -4 কে নিলে কলাম বাদ সারি বাদ, এটা গুণ করো, -6, সূত্রের মাইনাস, এটা গুণ করো 1, তারপর আবার আমরা প্লাস এ, এই এটাকে নিও কলাম বাদ সারি বাদ, এটা গুণ করো 4, সূত্রের মাইনাস, এটা গুণ করো 1, -1 প্লাস 1 ইকুয়াল কত? 0। সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 3, 2 - 1 1 প্লাস 4 ইনটু কত? -7, তারপর এখানে পাবো আমরা 5a ইকুয়াল 0। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারবো? 4 তার সাথে 28 -28, তারপর হচ্ছে +5a ইকুয়াল 0। শুধু 5a কে রাখো, আর এখানে আছে কত? 24, 28, তাহলে -24 এই পাশে দিয়ে দাও, +24, সুতরাং ইকুয়াল 24/5, এটাই তোমার आंसर। সুতরাং এর মান যদি 24/5 হয়, সেক্ষেত্রে এর মান এত হলেই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবে। তাহলে কি করছি আমরা? যে লাস্ট যে কনসেপ্টটা শিখছি, এটার মধ্যে এই যে এখানে সহগ যেগুলো আছে a1 a2 a3 b1 b2, হ্যাঁ, b3, তারপর হচ্ছে c1 c2 c3, এগুলো বসাইছি।
3 কে নিছি কলাম বাদ সারি বাদ এটা গুণ মাইনাস এটা গুণ, আবার -4 তাহলে সূত্রের মাইনাস আছে +4 হয়ে গেছে, কলাম বাদ সারি বাদ এটা গুণ মাইনাস এটা গুণ, আবার প্লাস একটা নিছি কলাম বাদ সারি বাদ এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। ফাইনালি ক্যালকুলেট করে এর মানটা আমরা নির্ণয় করে ফেলতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা চলো আমরা করি এবার। তাহলে এখান থেকে আমরা আজকে এই যে ভেক্টরের যে ক্রস গুণনের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট পর্যন্ত আমরা ম্যাথগুলো করে ফেলতে পারছি। ওকে, তাহলে এরপরে আমরা যে তোমাদেরকে যে শিটটা দিছি এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে এই টাইপের যতগুলো কনসেপ্ট আছে ম্যাথ আছে এগুলো সবগুলো আমরা করে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে যারা যারা বেশি বেশি মেনশন করছো, শেয়ার করছো, সেটা আমরা কি করতে পারবো, তাদের জন্য তাদের রেজাল্টটা কিছুক্ষণ পরে আমরা তোমাদেরকে পেজের মধ্যে জানাই দিব কারা আজকের জন্য প্রাইজ পাবে। ঠিক আছে, সো আজকে আর বাড়াচ্ছি না। আগামী ক্লাসটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের উপর হবে, ভেক্টর ক্যালকুলাসের উপর হবে। এরপরে আমরা মোটামুটি তোমাদেরকে যেভাবে আমরা তোমাদেরকে বলছিলাম সেভাবে আমাদের সবগুলা জিনিস কি ভেক্টর পুরোটাই আমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এরপরে তোমাদের অফলাইনে ক্লাস থাকবে, কিন্তু কোন দিন, মঙ্গলবারে তোমাদের ক্লাস থাকবে। সবাই অফলাইনে আসবে এবং অনলাইনেও যথারীতি ক্লাসগুলো হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।